সহজে সাধারণত আমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের এবছর পূর্ণমান দেওয়া থাকবে 30 নম্বর এবং সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। তো এই প্রশ্নপত্রে দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। প্রশ্ন দেওয়া আছে এখানে 6টা এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর দাগে 1176 বঙ্গাব্দে বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন ছিল 1870, 1670, 1170 না 1770 খ্রিস্টাব্দ। তো বাংলা হিসেবে যেটা 1176 বঙ্গাব্দ ছিল, ঠিক আছে, বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেটা ইংরেজিতে কত খ্রিস্টাব্দ ছিল? সঠিক উত্তর হচ্ছে 1770 খ্রিস্টাব্দ ছিল। 2 নম্বর হচ্ছে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটে সুজাউদ্দৌলার নেতৃত্বে, মুর্শিদ কুলি খানের নেতৃত্বে, সম্রাট ঔরঙ্গজেবের নেতৃত্বে, আলীবর্দী খানের নেতৃত্বে। তো আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান ঘটে মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। 3 নম্বর 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন ফ্রাঙ্কল্যান্ড, হগ ক্যামেরন, এরপর জেমস রেনেল আর হচ্ছে লর্ড ডালহৌসি। তো 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন, উত্তর লিখবে জেমস রেনেল। 4 নম্বর ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান, ফৌজদার না নবাব? তো ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান। 5 নম্বর 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশরা বাংলার দেওয়ানি লাভ করে দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে, দ্বিতীয় বাহাদুর শাহর নিকট থেকে, ফারুক সিয়ারের নিকট থেকে না ঔরঙ্গজেবের নিকট থেকে? তো 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশরা বাংলার দেওয়ানি লাভ করে দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে। 6 নম্বর স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিলেন টিপু সুলতান, সাদাত খান, নিজাম না মীর জাফর? তো সঠিক উত্তর হচ্ছে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিলেন কে? হায়দ্রাবাদের নিজাম, ঠিক আছে। 2 নম্বর দেখে প্রশ্ন, এক কথায় উত্তর লিখতে হবে। এগুলোর 4টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের মানে হচ্ছে এখানে 1 নম্বর করে। 1 নম্বর দেখে হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তর লিখবে মীর কামার উদ্দিন খান সিদ্দিকী হচ্ছেন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা। 2 নম্বর কলকাতা দখল করে কি আলীনগর নাম দিয়েছিল? উত্তর হচ্ছে সিরাজ উদ্দৌলা কলকাতা দখল করে আলীনগর নাম দিয়েছিল। 3 নম্বর দেওয়ান পদে মুর্শিদ কুলি খানের নিয়োগ পাকাপাকি করে দেন কোন সম্রাট? ওখানে উত্তর লিখবে দেওয়ান পদে মুর্শিদ কুলি খানের নিয়োগ পাকাপাকি করে দেন সম্রাট ফারুক সিয়ার। 4 নম্বর শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিলেন কে? তো শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম কেরি। নেক্সট হচ্ছে 3 নম্বর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে 2-3টি বাক্যের মধ্যে, ঠিক আছে। প্রশ্নের মান 2 করে, 2 2 4 নম্বর। এখন 3-এর 1 নম্বর দাগে অন্ধকূপ হত্যা বলতে কি বোঝায়? তো 1756 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলা যখন কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন তখন তিনি 146 জন ইংরেজ সৈন্যকে 18 ফুট দীর্ঘ 18 ফুট প্রস্থ একটি ছোট ঘরে আটকে রাখেন। একসঙ্গে এতজন মানুষ আটক করার ফলে 123 জন সৈন্য মারা যায়। এই ঘটনা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত বা অন্ধকূপ হত্যা নামে খ্যাত। 2 নম্বর হচ্ছে 1770 খ্রিস্টাব্দে বাংলার ভয়াবহ দুর্ভিক্ষকে কেন 76-এর মন্বন্তর বলা হয়? তো 1770 খ্রিস্টাব্দে ঘটা বাংলার ভয়াবহ দুর্ভিক্ষের বঙ্গাব্দের হিসাবে সময়কাল ছিল 1176 বঙ্গাব্দ, তাই এই দুর্ভিক্ষকে 76-এর মন্বন্তর বলা হয়। 3 নম্বর মেকলের প্রতিবেদন কি? তো 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতবর্ষের শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন বা মিনিটস পেশ করেন। তাতে বলা হয় ভারতবর্ষে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করা ঔপনিবেশিকদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। তাই যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষায় শিক্ষার চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না। বাস্তবে মেকলের ধারণা ছিল ব্রিটিশরা জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরেই ভারতে আধুনিকতা আসবে, তাই তিনি দেশীয় ভাষা চর্চাকে হেয় করেছিলেন। 4 নম্বর কেন এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন? তো সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন ভারতীয় সাহিত্যগুলি ইংরেজিতে অনুবাদ ও ভারতীয় সংস্কৃতি চর্চার জন্য উইলিয়াম জোন্স কলকাতায় 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন। 4 নম্বর থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও।
4-5টি বাক্যের মধ্যে লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে, এখানে 3 দুগুণে 6 নম্বর দেওয়া আছে দুটি প্রশ্নের জন্য। তার 1 নম্বর দাগে টিকা লিখতে হবে দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে। তো কোম্পানির দেওয়ানি লাভের ফলে প্রকৃতপক্ষে বাংলায় দুজন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিজামতের দায়িত্ব ছিল বাংলা নবাবের হাতে, অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলা এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। দ্বৈত শাসন ব্যবস্থার সুবাদে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের বাণিজ্য চালানোর প্রয়োজনে বাংলার রাজস্বই ব্যবসায় লগ্নি করত। 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন চলেছিল। এই সময়ে ব্রিটিশ কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এর ফলে বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যা 76-এর মন্বন্তর নামে পরিচিত। নেক্সট হচ্ছে দেখো 2 নম্বর দাগে উডের প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে লেখো। 1854 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন, যা উডস ডেসপ্যাচ নামে পরিচিত। এই ডেসপ্যাচের মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। তাহলে 3 নম্বর, ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কী ছিল? ব্রিটিশ কোম্পানি নিজের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করার জন্য বিভিন্ন রাজদরবারে নিজেদের প্রতিনিধি রাখত। সেই প্রতিনিধিরা রেসিডেন্ট নামে পরিচিত ছিল। এর মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ কোম্পানির চূড়ান্ত ক্ষমতার রূপ পেয়েছিল। কোম্পানির নজর এড়িয়ে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেশীয় শক্তিগুলির বিশেষ ছিল না। কোম্পানির হয়ে সেই নজরদারির কাজটাই চালাতো স্থানীয় ব্রিটিশ রেসিডেন্ট। এরপর দেখো 5 নম্বর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 8-10টি বাক্যে লিখতে হবে প্রশ্নের উত্তর। প্রশ্নের মান 5 নম্বর করে, 5 দুগুণে 10 নম্বর। 5-এর 1 নম্বর দাগে ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল? এখানে উত্তর লিখবে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনের ইস্পাত কাঠামো ছিল আমলাতন্ত্র বা সিভিল সার্ভিস ব্যবস্থা। 1 নম্বর হচ্ছে বা নাম্বার এ দিয়ে লিখছি দেখো প্রতিষ্ঠান। লর্ড কর্নওয়ালিসই প্রথম সিভিল সার্ভিস চালু করেন এবং অসামরিক প্রশাসনে আমলাতন্ত্রকে সংগঠিত করেন। এর উদ্দেশ্য ছিল ভারতের দুর্নীতিমুক্ত ব্রিটিশ প্রশাসন গড়ে তোলা। নাম্বার বি হচ্ছে বিশেষত্ব। ব্রিটিশ প্রবর্তিত আমলাতন্ত্রে যে বিষয়গুলি গুরুত্ব পেত তা হলো নাম্বার 1, আমলাদের নির্দিষ্ট মেয়াদের চাকরিতে নিয়োগ করা হতো। নাম্বার 2, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আমলাদের পদোন্নতির ব্যবস্থা করা হতো। এরপর 3 নম্বর হচ্ছে প্রশাসনে কর্মরত আমলারা ব্যক্তিগত ব্যবসা ও ঘুষ উপঢৌকন এগুলো নিতে পারতো না। 4 নম্বর হচ্ছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমলাদের বেতন বৃদ্ধির ব্যবস্থা করা হতো। 5 নম্বর, সিভিল সার্ভিসে ভারতীয়দের নিয়োগ করা হতো না। 6 নম্বর, সিভিল সার্ভেন্ট বা আমলাদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য এবং তাদের ভারতীয় ভাষা, সংস্কৃতি, রীতিনীতি বিষয়ে অবগত করার জন্য প্রশিক্ষণ দানের ব্যবস্থা করা হতো। নেক্সট হচ্ছে 5-এর 2 নম্বর, সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি কী ছিল? নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবনিযুক্ত নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের ফলশ্রুতি হলো 1757 খ্রিস্টাব্দের 23 জুন পলাশীর যুদ্ধ। এই বিরোধের পিছনে নানা কারণ ছিল, ঠিক আছে। কারণগুলি কি? 1 নম্বর হচ্ছে কোম্পানির ষড়যন্ত্র। সিরাজ বিরোধী ঘসেটি বেগম এবং শওকত জংয়ের সঙ্গে কোম্পানি ষড়যন্ত্রে লিপ্ত হলে ক্ষুব্ধ নবাব সিরাজ কোম্পানিকে উচিত শিক্ষা দিতে সচেষ্ট হন। নাম্বার বি, রীতির অবমাননা। নবাব পদে সিরাজের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ইংরেজ কোম্পানি গড়হাজির ছিল, উপরন্তু চিরাচরিত রীতি মেনে নবাবকে কোনো উপঢৌকন না পাঠানোয় সিরাজ রুষ্ট হন। নাম্বার সি, অবৈধ দুর্গ নির্মাণ। ইংরেজ ও ফরাসি কোম্পানি বাংলায় দুর্গ নির্মাণ শুরু করলে সিরাজ তা বন্ধের নির্দেশ দেন, কিন্তু ইংরেজ কোম্পানি এই নির্দেশ অগ্রাহ্য করলে সিরাজ ও কোম্পানির সম্পর্কের অবনতি ঘটে। 4 নম্বর হচ্ছে দস্তকের অপব্যবহার। কোম্পানির কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্যে অবৈধভাবে দস্তকের অপব্যবহার করতে শুরু করলে সিরাজ ইংরেজদের ওপর ক্ষুব্ধ হন। 5 নম্বর, কৃষ্ণদাসকে আশ্রয় দেন। নবাবী তহবিল তছরূপের অভিযোগে ঢাকার দেওয়ান রাজবল্লভকে সিরাজ মুর্শিদাবাদে তলব করেন। এর ফলে তিনি তার পুত্র কৃষ্ণদাসকে প্রচুর ধনরত্ন সহ কলকাতায় কোম্পানির কুঠিতে পাঠিয়ে দেন। নবাবের বারংবার নির্দেশ সত্ত্বেও কোম্পানি কৃষ্ণদাসকে ফেরত না পাঠানোয়
সিরাজ রুষ্ট হন, প্রচণ্ড রুষ্ট হন। এরপর 6 নম্বর হচ্ছে বা নাম্বার এফ তে লিখছি আলীনগরের সন্ধি ভঙ্গ। সিরাজ কলকাতা দখল করে এর নাম দেন আলীনগর, কিন্তু অল্প দিনের মধ্যেই রবার্ট ক্লাইভ ও ওয়াটসনের নেতৃত্বে কোম্পানি কলকাতা পুনর্দখল করে নেয়। ফলস্বরূপ কোম্পানি ও সিরাজের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হলেও শেষ পর্যন্ত ফরাসিদের আশ্রয়দানের অভিযোগে নবাবকে সন্ধির শর্ত ভঙ্গের জন্য দায়ী করা হয়। এই ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে সিরাজ বিরোধী জগৎ শেঠ, মীর জাফর প্রমুখের সঙ্গে ষড়যন্ত্র করে রবার্ট ক্লাইভ নবাব সিরাজকে সিংহাসনচ্যুত করতে সচেষ্ট হন। এরই ফল হলো পলাশির যুদ্ধ। তো এরপর দেখো 5-এর 3 নম্বর দেখো, পলাশি যুদ্ধ ও বক্সার যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। আমরা এখানে উত্তর লিখছি, ভারতের ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারে পলাশির যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ ছিল। পলাশির যুদ্ধে শুধু বাংলার নবাবের পরিবর্তন হয়েছিল। ব্রিটিশরা বাংলায় ব্যবসা করার অবাধ সুযোগ এবং রাজস্ব আদায়ের ক্ষমতা সরাসরি পায়নি। ভারতে কোম্পানির ক্ষমতা বিস্তারের প্রক্রিয়া শুরু হয়েছিল মাত্র, কিন্তু বক্সারের যুদ্ধের ফলে কোম্পানির রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য সুনিশ্চিত হয়েছিল। তাছাড়া অযোধ্যার শাসকের পরাজয়ের ফলে প্রায় পুরো উত্তর ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয়। পাশাপাশি দিল্লির মুঘল সম্রাটকে হারিয়ে দেওয়ার ফলে আনুষ্ঠানিকভাবে মুঘল সার্বভৌমত্বও সমস্যার মুখে পড়ে। শেষ পর্যন্ত মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানির অধিকার দিতে বাধ্য হন। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের এখানে একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নিয়ে কিন্তু বারবার প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, এবং সমস্ত প্রশ্নোত্তর অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে। ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। ওকে, কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের নিজেদের মতামত লিখে জানাবে। আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে কিন্তু পিডিএফগুলো নিতে পারো। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো, আজকের এই ভিডিওকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।